আসসালামু আলাইকুম। সবাইকে ব্রাদার্স সাজেশনের পক্ষ থেকে শুভেচ্ছা। বিশেষ করে রমজান মাস, পবিত্র রমজানের শুভেচ্ছা। সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও ক্লাসটাতে। আমাদের আচ্ছা, কারেন্ট ছিল না, হুট করে কারেন্ট চলে গেছিলো, যার কারণে একটু লাইটটা কাইটাই গেছে। আবার নতুন করে আমরা চলে আসছি। তো আশা করি আজকে আমরা ইনশাল্লাহ কিছুটা হইলেও হুজুরের সাথে সহি বা শুদ্ধভাবে কোরআন শিক্ষা করার চেষ্টা করব। অলরেডি আমরা আলিফ বা তা সা বা আমাদের আরবি যে 29টা হরফ আছে সেটা মোটামুটি শেষ করছি। তো আজকে ইনশাল্লাহ আমরা সামনের দিকে আগাবো। তো আশা করি সবাই থাকবা, সবাই একটু লাইভটা শেয়ার করো। হ্যাঁ, সবাই একটু দ্রুত জয়েন হয়ে যাও। আচ্ছা, আমি একটু শেয়ার দিয়ে নিচ্ছি, তোমরা একটু শেয়ার দিয়ে নাও। চল শুরু করি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখ কোটি শুকুর যে মহান রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মাহে রমজান উপলক্ষে কোরআনে করিমের চর্চা করা, কোরআন শিক্ষার পিছনে মেহনত করা, সময় ব্যয় করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা শুরু করতে যাচ্ছি কোরআনে করিমের সেই প্রাথমিক অক্ষরগুলো, যে আলিফ থেকে ইয়া পর্যন্ত গতকাল আমরা মোটামুটি এই অক্ষরগুলো চিনতে পারছি বা অনেকেই শিখে নিছি। শেখার পদ্ধতিটাও মোটামুটি আমরা অনেকটাই জেনে নিছি। আজকে একটু ধারণা দিয়ে দিই, সেটা হলো যে অক্ষরগুলো আমি কালকে তো হয়তো বা আলিফ থেকে জিম, ডান দিক থেকে বাম দিকে, আবার বাম দিক থেকে ডান দিকে এভাবে যাওয়া আসা। ঠিক তেমনিভাবে আমরা উপরে নিচেও আসতে পারি। আলিফ, হা, জা, ত, কফ, ওয়াও, এভাবেও আসতে পারি। আবার এই দিক থেকে উঠতে পারি ওয়াও, কফ, ত, জা, হা, আলিফ, এভাবে উঠানামা করব। বা, খ, সিন, জ, কাফ, হা। আবার নিচের থেকে উপরের দিকে হা, কাফ, জ, সিন, খ, বা। তা, দাল, শিন, আইন, লাম, হামজা, হামজা, লাম, আইন, শিন, দাল, তা, থা, দাল, সদ, গাইন, মিম, ইয়া। আবার এর থেকে ইয়া, মিম, গাইন, সদ, দাল, সা, জিম, র, দদ, ফা, নুন, ইয়ে, ইয়ে, নুন, ফা, দদ, র, জিম। এভাবে আমরা অক্ষরগুলো শেখার চেষ্টা করব। এ পর্যায়েগুলো আমরা আমাদের আলিফ থেকে ইয়া পর্যন্ত অক্ষরগুলো আমরা শিখে নিলাম। দ্বিতীয় পর্যায়ে আসতেছে অক্ষরগুলো আমরা উচ্চারণ কিভাবে করব। উচ্চারণ করতে গেলে তার কিছু নির্ধারিত চিহ্ন আছে। ওই চিহ্নগুলোর মাধ্যমে আমি অক্ষরের উচ্চারণ শিখব। সেটা হলো যে অন্য পেজে এখানে এই পেজের অক্ষরগুলো আমি হয়তো বা শিখে নিতে পারি। এখানে যে আলিফ, লাম, আলিফ, লাম, আলিফ, লাম, আলিফ, লাম, আলিফ, এটা বেশ কয়েকভাবে লেখা হয়। এই একটা চিত্র আছে, এখানে একটা চিত্র আছে, এখানে একটা চিত্র আছে, এই একটা চিত্র, এই একটা, এটা আর এটা একই, এটা আর এটার সাথে একটু ডিফারেন্স, এটা পাশাপাশি। তো এই দুইটা অক্ষর একসাথে, আমরা অনেকে মনে করি যে লাম আলিফ একটা অক্ষর, না, এখানে একটা অক্ষর না, এটা দুইটা অক্ষর। লাম আর আলিফ দুইটা একসাথে যোগ হয়ে লাম আলিফ হয়েছে। ঠিক তেমনি ভাবে বা আলিফ, লাম আলিফ, লাম, লাম আলিফ, লাম, হা। উপরে এই চিহ্নটা এতটুকু হলো লাম, আর এখান থেকে এতটুকু হলো হা। লাম আলিফ, বা, লাম, বা, কাফ, কাফ, মধ্যখান পেঁচানো কাফ, এটাকে বলা হয়
মধ্যখান পেঁচানো কাফ। এই কাফটা এমনি সাধারণত চেনার জন্য আরেকটু ভিন্ন শব্দ আমরা ব্যবহার করতে, সেটা হলো ছোট কাফ। বড় কাফ, ছোট কাফ, যেটা 2 নক্তাওয়ালা কাফ, এটাকে আমরা বলতে পারি বড় কাফ। আর মধ্যখান পেঁচানো যে কাফটা আছে এটা হলো ছোট কাফ। এই ছোট কাফটা কয়েকভাবে লেখা আছে। এই একটা আকৃতি আছে, এই একটা আকৃতি, মাঝখানে এটা পেজ দেওয়া, যেমন ইংরেজিতে একটা অক্ষর আছে এস আছে, এই এস এর মতো মাঝখানে দিয়ে রাখা, এটাকে বলা হয় মধ্যখান পেঁচানো কাফ। কাফ বা, কাফ বা, এটা হলো কাফ আলিফ। এই মাঝখানে যে মধ্যখান পেঁচানো যে জিনিসটা আমরা দেখতেছি, এটাকে এভাবে একটু বড় আকৃতিতে নিয়ে আসছে। মধ্যখান পেঁচানো যে জিনিসটা, এটা হলো একটু মাঝখানে বড় করে নিয়ে আসছে। এই জন্য এটা কি হয়ে গেছে গা, কাফ, কাফ আলিফ। এটা এটা হলো কাফ আলিফ। এখানে এইটুক হলো কাফ, এখান থেকে এই এই সোজা এতটুক হলো আলিফ। ঠিক আছে, এই জায়গা এতটুক হলো বা, এখান থেকে নিয়ে এতটুক পর্যন্ত হলো কাফ। এই যে দেখা যায় এই চিহ্নটা এটুক, এটা হলো বা, সা, উপরে 3 নক্তা। এতটুক হলো বা, এখান থেকে এই পর্যন্ত হলো ছোট কাফ, এই পর্যন্ত হলো এই সা, এইটুক তা, এখান থেকে এতটুক হলো কাফ, এই মাঝখানে এতটুক, এই যে এটার সাথে মধ্যখান এতটুক, হ্যাঁ ওইটার চিহ্ন দিয়ে আমরা বুঝলাম এটা কাফ। এটা হলো কাফ। এখান থেকে এতটুক হলো 3 নক্তা আছে, 3 নক্তা আছে, এটা হলো সা। আর এগুলো আমরা কেন চিনতেছি? কারণ কোরআন শরীফ বিভিন্ন অক্ষর বিভিন্ন ভাবে হয়তো বা কি করবে থাকবে, তখন কিন্তু আমাদের যদি এইভাবে না চিনি তাহলে ঝামেলা হবে। এটা হলো বা, তা, তা, নুন, ইয়া, বা আলিফ, নুন আলিফ। এই নুনের নক্তা হলো উপরে, আর বার নক্তা নিচে। এটুক হলো বা, এতটুক হলো আলিফ, এতটুক হলো নুন, এখান থেকে নিয়ে এতটুক হলো আলিফ, আলিফ। তাহলে নুন আলিফ, বা আলিফ। নুনের নক্তা উপরে, বার নক্তা নিচে। তা আলিফ, এটুক হলো তা, 2 নক্তা, আর এখান থেকে এতটুক হলো আলিফ, তা আলিফ। তা আর ইয়ার মধ্যে পার্থক্য হলো একই রকম, নক্তা উপরে নিচে, উপরে 2 নক্তা তা, নিচে 2 নক্তা ইয়া। এই তাহলে ইয়া আলিফ, ইয়া আলিফ। এটা হলো সা, এতটুক সা, 3 নক্তা সা, এটা আলিফ। এখানে একটু বিষয় হলো, এই যে এতটুক হইলো বা, এই চিহ্নটা হইলো সিন, সিন, 3 বা দাঁত, 3 দাঁত, সিন, 3 দাঁত, এটা হলো সিন। পাশে একটা চিহ্ন দেওয়া আছে 1 দাঁতলা, এটা হলো বা। ইয়া, 1 দাঁত, নিচে 2 নক্তা, এটা হলো ইয়া। 3 দাঁত, এটা হলো সিন। সিন। কিন্তু হুজুর এইখানেই যদি উপরে 2 নক্তা থাকতো তখন কি হইতো এটা বলো তো? তখন কিন্তু এটাই যে তা হয়ে যেত। ক্লিয়ার? এই নক্তা দুটো উপরে থাকলেই হ্যাঁ তা হয়ে 2 যেত, নক্তা, তাহলে এটা কি হয়ে গেল? তা হয়ে যেত। তা। ক্লিয়ার? তাহলে এগুলো একটু কিন্তু মাথায় রাখতে হবে। নুক্তা নিচে 1 নুক্তা বা নিচে 2 নুক্তা, তাহলে কিন্তু কি হচ্ছে ইয়া হয়ে যাচ্ছে। আর উপরে 2 নুক্তা হইলে তখন কিন্তু কি তা হয়ে যাচ্ছে। ঠিক আছে? আবার এই যে দেখো উপরে 3 নুক্তা সা, যদি এটা এই 3 দাঁতের উপরে থাকতো তখন কিন্তু সিন হয়ে যেত। তাহলে এই ব্যাপারগুলো একটু নুক্তা ব্যাপারগুলো একটু চেনার চেষ্টা করবো আমরা। তাহলে এখন মোটামুটি আমরা অক্ষরগুলো অনেকটাই চিনে আসছি। এটা হলো নুন, এই এতটুক হলো নুন, এখান থেকে এই পর্যন্ত এটা হলো সিন,
এতটুক হলো তা, এখান থেকে এতটুক সিন, এটুক হলো সা, এখান থেকে এই পর্যন্ত সিন। এই সা এখানে দেওয়া আছে, এখানে এতটুক টান দেওয়া আছে, এটা হলো সা। এখান থেকে এটা, এটা হলো হা, সা হা। এই মাথাটুকু এটুকু হলো তা, এখান থেকে এই পর্যন্ত হা, তা হা সা হা। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হলো নক্তা একটু দূরে। এই নক্তা একটু এখানে কি পাশাপাশি ছিল, এখানে একটু দূরত্ব আছে। এটা হলো নুনের নক্তা, এখানে এই এটা হলো নুন, এখান থেকে এতটুক, এটা হলো খ, খর নক্তা উপরে একটু দূরে আছে। অনেকে এটাকে তা বলবে যে তা হা, আগেরটা ছিল তা হা, এখানে নুন খ, একটু দূরে থাকার কারণে হ্যাঁ একটু দূরে থাকার কারণে এটা কি হয়ে গেল গা খর নক্তা দিয়ে দিলাম। এই যে এখানে এতটুক আছে, এটা হলো এতটুক ইয়া নক্তা। যদিও দেখা যায় এখানে হার ভিতরে, এখানে একটু ফাঁকা, এখানে তো এতটা জায়গা নাই, ইচ্ছা করলে এখানে দিতে পারতো, কিন্তু এই নক্তাটা এখানে নিয়ে আসছে। এই মাথাটা দেখে আমাকে বুঝতে হবে যে নিচে নক্তা শুধু দুইটা পাশাপাশি, এটা হবে ইয়া। ইয়া দুইটা তো দুই নক্তা নিচে, এটা হলো ইয়া। আর এখান থেকে এতটুক হা, এটা হলো হা। মাথা অনেক উপরে কিন্তু নক্তা অনেক নিচে, কিন্তু আমাকে বুঝতে হবে যে এই মাথারই এই নক্তা দুইটা, সুতরাং এটা কি হয়ে গেল গা ইয়া। ইয়া ঠিক তেমনি হবে এতরুক, এখানে নক্তা কিন্তু একটু দূরে, দূরে, পাশাপাশি আলাদা ছিল, আলাদা আলাদা, এখানে বা হ্যাঁ একটু দূরে। একটু দূরে থাকার কারণে এই মাথাটাকে আমি কি ধরবো বা, আর এখান থেকে এতটুক এটা হবে জিম বা জিম। এটা হলো ইয়া একসাথে নক্তা। আর এখানে এটা হলো দেখা যায় ভুল করে দিচ্ছে, এটা হলো মিম। মিমটা বেশ কয়েকভাবে লেখা হয়। মিমটা শুধু অনেক সময় দেখা যায় এই যে এইভাবে লেখে, অনেক সময় শুধু মাথাটা এইভাবে দেওয়া রাখে, হ্যাঁ অনেক সময় মিমটা এইভাবে দেয় মাথা নিচের দিকে, হ্যাঁ কয়েকভাবে লেখা যায়, কয়েকভাবে লেখা যায়। যেমন এই যে এখানে দেওয়া আছে একটু হ্যাঁ নিচের দিকে দিচ্ছে, তাই তো? এখানে এলো যদি মাথা নিচের দিকে আসছে, কিন্তু এখানে মাথাটা এলো এভাবে আসবে, এটা হলো বা। এই মাথাটা এইভাবে দেওয়ার কারণে এটা হলো মিম। এখানে দেওয়ার ছিল এইভাবে যদি দিত তাহলে আমার বোঝা সহজে বুঝে আসতো। এটা বা হইলো, এটা মিম হইলো। হ্যাঁ। এটা হলো কি নুন নুন, আর এটা মিম। এখানে একটু এইভাবে বরফ করে দেওয়া, এই এটা হলো মিম। মিমটা এইভাবে এই, এটা তা, এখানে এইভাবে এটা হলো মিম। এই অক্ষরটা হলো সা, সা, তিনটা নক্তা, তিনটা নক্তা, পরেরটা আর এটা হলো মিম। মিম। এখানে একটু বোঝার বিষয় হলো এই যে মাথাটা দেওয়া আছে, এইটুক দিয়ে বা, এইটুক হলো বা, বা আর এখান থেকে টান্দা নিয়ে আসছে, এটা হলো ইয়া। অর্থাৎ এখানে আমরা এইভাবে দেখি, ইয়ার মাথাটা সুন্দর এই যে এইভাবে, অনেকটা হলো ছয়ের মতো আর এই কি। মাথাটাকে এইভাবে দিয়ে দিছে, সুতরাং কি হয়ে গেল গা বা ইয়া। এটা কিন্তু ইয়া কিন্তু অনেকে বুঝতে পারবে না, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই যে ইয়াটা বোঝা আর কি। এখানে দুইটাই ইয়া, দুইটা ইয়া। হ্যাঁ, ইয়া ইয়া নক্তাওয়ালা, আর একটা হলো এইভাবে এখানে দিয়ে দিছে। এখন এখানে একটা বিষয় বোঝার বিষয় হলো, যদি আমি তার বা বার মাথা দিয়া যদি নিচে দুইটা নক্তা দেই তাহলে এটা কি হবে ইয়া হবে। আর এইভাবে যদি কি করি লিখি
তাহলে এখানে যদি আমি নক্তা নাও ব্যবহার করি তাহলে আমাকে এটা কি বুঝতে হবে? ইয়া বুঝতে হবে। এটা হলো নুন, নুন ইয়া, তা ইয়া, এখানে সা ইয়া। এই লাইন সহজ। এটা হলো নুন, এখান থেকে একটু বা, এখান থেকে এতটুকু হলো লাম, লাম, এতটুক তা, নুন, এখান থেকে এতটুক নুন, পরে লাম, এখান থেকে এতটুক হলো লাম। লাম, বা, এখান থেকে এতটুক বা, এটা আমরা সবাই বলি। এখান থেকে এখানে ইয়া, ইয়া, পরে টুক লাম। এটুক আমিও কিন্তু শিখি আর লাম। কি। লাম। এটা এটুক ইয়া, ইয়া, তা, এখানে তা। এই ইয়া আর তার মধ্যে পার্থক্য হলো উপরে আর নিচে। উপরে আর নিচে দুই রক্তা পার্থক্য। এখানে এটা একটা সা, এখান থেকে এই মাথা দেয়া আরেকটা সা, দুইটা সা একসাথে, এটা হলো লাম, এটা হলো নুন। এই এখান থেকে এতটুক হলো বা, আর এইভাবে এতটুক নুন, নুন বা নুন। নুন বা নুন আর বার মধ্যে পার্থক্য হলো উপরে নিচে রক্তা। উপরে নিচে নুক্তা। আর তার ইয়ার মধ্যে পার্থক্য হলো নিচে আর উপরে। নিচে আর উপরে দুই নুক্তা আর কি। দুই রক্তা। আচ্ছা আচ্ছা। পুরোটা মুছে দেই। দ্বিতীয় পেজ আমরা এখন যে দেখব। এই পেজ মোটামুটি আমাদের হয়ে গেছে। হ্যাঁ, এটা মোটামুটি দেখানো হয়েছে। আমরা অক্ষর তো মোটামুটি অনেকেরই আইডিয়া আছে। আমরা হরকতের আলোচনা চলে যাই। আজকে একটা নতুন আলোচনা, সেটা হলো হরকত। আর কি এদিকে আনো। হরকত কাকে বলে? হরকত হলো এক জবর, এক জের, এক পেশ, এগুলো হলো হরকত। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এক জবর, পরে বৃষ্টি চলে আসছি। বলে দিতেছি। এরপরে পৃষ্ঠা যায় হরকতের পৃষ্ঠা। এটা নিয়ে যাবো। এটা হ্যাঁ, আর কিছু দেবো। এই একটা অক্ষর, এটা হলো আলিফ। আলিফের উপরে যে চিহ্ন, এই চিহ্নটার নাম হলো জবর। জবর। নিচে এই চিহ্ন, এটার নাম জেড। জের। এই আলিফের উপরে যে চিহ্ন দেওয়া আছে, এটা হলো পেশ। এক জবর, এক জের, এক পেশ। এক জবর, এক জের, এক পেশ, এগুলাকে বলা হয় হরকত। এক জবর, এক জের, এক পেশকে হরকত বলে। হরকত তাড়াতাড়ি পড়তে হয়, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। এখানে একটা বোঝার বিষয় হলো, এটা কি অক্ষর? আলিফ। উপরে এই চিহ্নটার নাম কি? জবর। আলিফ জবর আ, আলিফ জবর আ। এখন আমি বলি প্রশ্ন করে, যদি আ উচ্চারণ কোথায় হয়েছে? আলিফের মধ্যে হয়েছে নাকি জবরের মধ্যে হয়েছে? আমরা নিশ্চয়ই বলবো যে আলিফের উচ্চারণটা প্রকাশ পাইছে এখানে জবরের মাধ্যমে। এই জবর চিহ্ন দেওয়ার কারণে আ হয়েছে। যখন আমি এই চিহ্নটা চেঞ্জ করলাম, এটাকে নিচে নিয়ে আসলাম, আলিফের নিচে নিয়ে আসছি, তখন আলিফের উচ্চারণ কি হয়েছে? আলিফ জের ই। তাহলে নিশ্চয়ই আমরা বুঝতে পারলাম যে আমাদের জবর দেওয়ার কারণে আ উচ্চারণ হয়েছে, জের দেওয়ার কারণে ই উচ্চারণ হয়েছে। তাহলে আমি যদি প্রশ্ন করি, বলে যে উচ্চারণ কোথায় হয়েছে,
উচ্চারণ হলো জবর জের পেশ। পেশের কারণে হয়েছে। পেশে যখন আমি আলিফের উপরে পেশ দিলাম তখন উচ্চারণ কি হইলো? উ উ। উচ্চারণ কি প্রকাশ পাইছে? উ প্রকাশ পাইছে। এটা বলা হয়েছে এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। এখন আমি আলিফ তাড়াতাড়ি বললাম না, জবর তাড়াতাড়ি বললাম না, এটাকে তাড়াতাড়ি বলা হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। উচ্চারণটা তাড়াতাড়ি। আমি আর জবর দেওয়ার কারণে আলিফের উচ্চারণ কি হয়েছে? আ হয়েছে। এই আটাকে কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। আলিফ তাড়াতাড়ি বললাম না, এটা তাড়াতাড়ি বলা হয় নাই। জের তাড়াতাড়ি বললাম, এটা তাড়াতাড়ি বলা হয় না। বলা হয়েছে যে আলিফ জের দুইটার সমন্বয়ে যে উচ্চারণ হয়েছে ওই উচ্চারণ ওই ধ্বনিটাকে কি বলা হয়? ই বলা হয়। আর এই ধ্বনি ই ধ্বনিটাকে কি করতে বলা হয়েছে? তাড়াতাড়ি পড়তে বলা হয়েছে। হ্যাঁ, যেটা আমরা আসলে মুরব্বীরা একটু বুঝি না, কোন জায়গায় টান দিব, কোথায় এক জায়গায় টান দিয়ে ফেলতেছি। এই প্রবলেমগুলো আসলে এই উচ্চারণটা ঠিক করলেই হয়ে যাবে। আলিফ পেশ কি হয়? উ। তাহলে আমি প্রশ্ন করব যে উ কোথায় হয়েছে? নিশ্চয়ই আমরা বলবো পেশে কি হয়েছে? উ হয়েছে। আর ওটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কিভাবে তাড়াতাড়ি? উ। কেউ যদি বলে আ ই উ না, আমরা কি পড়ছি? হরকতের উচ্চারণ তাড়াতাড়ি। তাহলে তাড়াতাড়ি কোনটা করব? উচ্চারণ। হরকতের উচ্চারণ এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ যখন এই হরকতগুলো কোনো অক্ষর উপরে নিচে দেওয়া হবে তখন একটা উচ্চারণ প্রকাশ পাবে, একটা ধ্বনি হবে। ওই ধ্বনিটা কি করতে বলা হয়েছে? তাড়াতাড়ি পড়তে বলা হয়েছে। যেমন আ ই উ। আমরা যখন পড়ার সময় খেয়াল করব, আমি এটা কি অক্ষর? এই অক্ষরটা হলো আলিফ। এই চিহ্নটার নাম কি? জবর। তাহলে দুইটা মিলা কি ধ্বনি, কি আওয়াজ হয়েছে, কি উচ্চারণ হয়েছে? আ। তাহলে আটা কোথায় হলো? জবরের মধ্যে। আলিফ জের ই ই কোথায় হয়েছে? জেরে। আমি এখন বলবো যে এখানে কি উচ্চারণ? এখানে ই। আলিফ পেশ উ। উ কোথায় হয়েছে? পেশে। আর কোথায় হয়েছে? জবরে। ই কোথায় হয়েছে? জেরে। তাহলে আ ই উ আ ই উ উ ই আ উ আ ই। আবার অক্ষর উচ্চারণগুলো যখন আমি হরকত চেঞ্জ করতেছি উচ্চারণ চেঞ্জ হইতেছে, পরিবর্তন হইতেছে। যেমন হা জবর হা। হাটা একেবারে হালকা। হা যেমন গলার থেকে, এই হা গলার থেকে আসবে না, হাওয়ার সাথে বের হয়ে আসবে। হা হা জে হি হা পেশ হু। এখানে কেউ যদি বলে হা হি হু না, এটা কি হইল? ভুল হইল। শুদ্ধ কোনটা? হা। আমরা বলছি যে হরকত এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। সুতরাং এর কি আছে? এক জবর হরকত আছে। আমি যদি বলি হাটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন তাড়াতাড়ি? হাটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন তাড়াতাড়ি? যে এক জবর হরকত আছে। কি হরকত এখানে? এক জবর হরকত। এটাকে কি বলা হয়? এক জের হরকত। আর এই চিহ্নটার নাম এক পেশ হরকত। তিনটার নামই হরকত, জবর হরকত, জের হরকত, পেশ হরকত। এখানে কি উচ্চারণ? হা। এখানে কি উচ্চারণ? হি। এখানে কি উচ্চারণ? হু। হিটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেন? এক জের হরকত আছে। আমরা বারবার যদি এইভাবে যদি বলি যে আমার এখানে কি আছে? এক জের হরকত আছে, এক জবর হরকত আছে, এক পেশ হরকত আছে। তাহলে কিভাবে? হা হি হু। হা হি। এখানে কি হবে? এখানে হি। এটা হা। এখানে হু। এখানে হি। এখানে উ।
এখানে ই এখানে উ আ আ ই। ই যদি আমি কি করি এখানে জেড দেই তবে কি হবে ই ই হবে। যদি জেড না থাকে তাহলে আমি ই বলতে পারতেছি না, কারণ জবর আছে। জবর বাদ দিয়ে আমি জেড তো বলতে পারি না। হ্যাঁ বলতে পারবো না। এই জন্য আমাদের হরকতের উচ্চারণ তাড়াতাড়ি, এক জবর এক জেড এক পেশকে কি বলে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হবে। বানানটা কিভাবে? বানান ধরে ধরে বানান করা, এভাবে ধরে ধরে বানান করা। আলিফ জবর আ। এখন এখানে একটা প্রশ্ন, সেটা হলো যে আমি যে আলিফ বারবার বলতেছি, আমরা বারবার আলিফ বলতেছি না এই অক্ষরটাকে। আলিফকে আলিফ কখন বলা হয়? যখন খালি থাকে। যখন একেবারে খালি, তার মধ্যে কোনো কিছু না থাকে। হ্যাঁ, তাহলে এখন এই মুহূর্তে আমি এটাকে আলিফ বলতে পারতেছি না। একটা নিয়ম আছে যে আলিফে যখন হরকত চলে আসে, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, জজম, এগুলা যখন আসে তখন এটা কি হয়ে যায়? হামজা হয়ে যায়। অর্থাৎ হামজার উচ্চারণ হওয়ার কারণে তখন ওই মুহূর্তে ওই আলিফটাকে আলিফ না বলে কি বলতে হবে? হামজা বলতে হবে। তাহলে এখন আমি কি বলবো? হামজা। কি বলবো এটাকে? হামজা। হামজা। হামজা জবর আ আ। হামজা জের ই ই। এখানে কি উচ্চারণ? আ এখানে ই এখানে উ এটা কি অক্ষর? হামজা। হ্যাঁ, এই অক্ষরটা হলো হামজা। এখন আর আমি কি বলবো না? আলিফ বলবো না, কারণ আমার এতক্ষণ কি ছিল? নিয়মটা জানা ছিল না। এই জন্য আমি কি বলছি এতক্ষণ পর্যন্ত আলিফ বলছি। এখন যেহেতু আমার নিয়ম জানা হয়েছে যে আলিফের উপরে কোনো কিছু আসলে আলিফ কি হয়? হামজা হয়ে যায়। যেহেতু এখানে আলিফে জবর জের হরকত আছে, সুতরাং এখন আমি কি বলবো? হামজা বলবো। বানানটা কিভাবে? হামজা জবর আ আ, হামজা জের ই, হামজা পেশ উ। আ কোথায় হয়েছে? জবরে। নিশ্চয়ই আমরা বলবো জবরে। ই কোথায়? জেরে। ও কোথায়? পেশে। তাহলে উচ্চারণ কোথায় হয়েছে? উচ্চারণটা হলো জবর জের পেশ। এখন আমি প্রশ্ন করব, এখানে কি উচ্চারণ? আ এখানে ই এখানে উ এখানে ই এখানে উ এখানে হি এখানে হু এখানে। হা। এই হলো যখন হরকত দেওয়া হবে তখন তার উচ্চারণটা প্রকাশ পাবে। এর আগ পর্যন্ত তার উচ্চারণ প্রকাশ পাবে না। ঠিক তেমনি হবে, এটা কি অক্ষর? আইন। আইন। এই অক্ষরটা হলো আইন। এটা কি? জবর। জবর। তাহলে এখন বানান করি, আইন জবর জবর আ আ। আ গলা থেকে চাপ দিয়ে আ। আইন জবর আ। কি করতে হবে? আ কোথায় হয়েছে? আর উচ্চারণ জবরের কারণে, জবর দেওয়ার কারণে আ উচ্চারণ হয়েছে। এখানে কি বলতে হবে? আ। আর এই চিহ্নটার নাম কি? জবর। এই অক্ষরের নাম আইন। আইন। এখানে কি উচ্চারণ হয়েছে? আ। উচ্চারণ কোথায় হয়েছে? জবরে। জবরে। ঠিক আছে, এটা হলো আইন। এই চিহ্নটার নাম জের। জের। তাহলে এই অক্ষরের নাম কি? আইন। আইন। চিহ্নটার নাম জের। তাহলে এখন বানান করি, আইন জের ই। এই সবাই এখানে কি উচ্চারণ হয়েছে? আইন। এখানে কি উচ্চারণ? ই। এই অনেকে অক্ষরের মাঝে ধরে বলে যে আ হয়েছে, বুঝলেন? এখানে আ, এখানে ই। আসলে এখানে আ, এখানে ই এমনটি না।
আ হইলো এই জবরে জবরে কার। হইছে আ, জেরে ই। এই ছোটখাটো বিষয় কিন্তু, হ্যাঁ, এগুলো একটু মাথায় যদি ক্লিয়ার করে ঢুকাইতে পারো তাহলেই দেখবা কোরআন শরীফ সহজ হয়ে পড়তে পারতেছে। এখন বলতে পারো এত এত কেন এগুলো বলতেছি, এগুলা দিয়ে এই ভিতরে গঠিত, এটা বুঝতে পারলেই তুমি ভিতরে পড়তে পারবা। আইন পেশ উ, আইনের উপরে পেশ দিলাম, উচ্চারণ কি হয়েছে? ও হয়েছে। একটু গলা থেকে চাপ দেওয়া ও, ওটা কি করতে হবে? তাড়াতাড়ি পড়তে হবে। কেউ যদি বলে ও পড়তে থাকে, হবে না, না, হবে না। কারণ হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আমরা কি করি নাই, তাড়াতাড়ি পড়ি নাই, রু টানতে দিস। রু কি করতে হবে? তাড়াতাড়ি। কিভাবে তাড়াতাড়ি? রু আ এই রু। আমরা এখন ধরতে পারি, তিনটা অক্ষর পড়লাম, তিনটা অক্ষরের উচ্চারণ তিন ধরনের। ই, হামজার জেরে ই, ই, হার জেরে হি, আইনের জেরে, ই, আইনের জবরে, হা, হার জবরে, হা, হামজার জবরে, আ, এই হলো উচ্চারণ। আইনের পেশে, উ, হামজার পেশে, উ, আইন পেশ ও গলার থেকে চাপায়া, আর হামজা পেশ ও। আওয়াজ শক্ত হবে, কঠিন হবে। ও উ, আ ই ও, 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 আ ই ও। এভাবে আমরা কি করতে মস্ক করতে পারি। আ ই ও ধরে ধরে পড়তে পারি, বা একসাথে তিনোটা আ ই ও, একসাথে তিনোটা আ ই ও, আ ই ও, আ ই ও, উ ই আ, উ ই আ, আ ই ও, ই আ উ। এইভাবে যখন বারবার মশক করবো তখন উচ্চারণটা গলা থেকে আসতে থাকবে। আ এই উ, আ এই উ, আ এই উ, উ, আ এই আ উ। এইভাবে উল্টা পাল্টা করবো উচ্চারণ। তখন আমি বারবার এভাবে নিজে নিজে পরিবর্তন করতে থাকবো, তখন আমার কি হবে, উচ্চারণগুলো আসবে। হা হি হু, হু হি হা, হা হি হু, হা হি হু, হা হি হু, আ ই ও, হা হি হু, আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ। একসাথে আ ই উ। আবার পাশাপাশি আমি এক কাজ করতে পারি, এই আইন আর একটা আইন আমি এখানে লিখতে পারি, এখানে দেয়া দুটা। যেমন এখানে আইন জবর আ, এখানে আইন জবর আ, আ আ, দুইটা আইন একসাথে আ আ, আ আ, আ আ। হামজার উচ্চারণ এখানে আ আ, আ আ, দুটা পড়তে হবে আ আ, আ আ, আ আ, আ আ। এখানে আরেকটা হামজা আমি লিখতে পারি, জেড দিলাম, হামজা জের ই, হামজা জের ই, ই ই, ই ই, ই ই। এখানে আইন আরেকটা আইন লিখলাম, আইন জের ই, আইন জের ই, ই ই, ই ই, আইন জের ই, আইন জের ই, ই ই। পাশাপাশি দুটো অক্ষর যখন নিয়ে আসবো তখন উচ্চারণ আসবে খুব দ্রুত। আইন পেশ উ, উ উ, উ উ, উ উ। এখানে হামজা পেশ উ, ও ও, হামজার উচ্চারণ শক্ত ও ও, উ উ, উ উ, ও ও, উ উ, ও ও, উ উ। এটা পাশাপাশি নিয়ে আসবো, এই দুইটা মস্ক একসাথে করবো। যেমন তাহলে কি দুটা আমার কি পার্থক্যটা বুঝে আসবে, সহজে বুঝে আসবে। হ্যাঁ, আ আ, আ আ, এটা দুইটা নিলাম এখান থেকে, এই দুইটা আর এই দুইটা। হামজার উচ্চারণ, আয়ের উচ্চারণ আ আ, আ আ, আ আ, আ আ। এভাবে উ উ, ও ও, উ উ, ও ও। এই এরপরে অক্ষর হলো হা, হা। এই অক্ষরটা হলো হা, এই চিহ্নের নাম জবর। তাহলে বানান করতে হবে হা জবর হা, হা,
এটা কি অক্ষর? হা হা। নিচে কি? জের জের। তাহলে হা জের, জের হি। হি। আমি কিন্তু ধরে ধরে বলতেছি, হা ধরার পরে হা বলতেছি, জের ধরে এরপরে জের বলতেছি। অনেকেই যখন বানান করার সময় দেখা যায় হাজের একসাথে, হাজের একসাথে বলতেছে একসাথে, আবার দেখা যায় হার মধ্যে ধরে রাখছে। এই হার মধ্যে ধরে রেখে বলতে হাজের হি, হাজের হি না। নিয়ম হলো বানান যখন করব, ধরে ধরে বানান করার নিয়ম যে যেটা ধরবো তো সব বলবো। যেমন ধরছি কি অক্ষর? হা হা। এখানে ধরছি জের যে, কি উচ্চারণ হলো? হা হি। হি হি। এখানে কি উচ্চারণ? হা। এখানে হি হি। হা পেশ হু হু। এখানে কি উচ্চারণ? হা এখানে হি এখানে হু এখানে হা এখানে হি এখানে হা হা। এটা হলো হা। দুইটা হা একসাথে আমরা নিতে পারি। এই হা 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 হা। আর এটা হলো হা হা। এই হা হা। হা হা। দুটো অক্ষর একসাথে হা 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 হা। এখানে ঠিক দুইটা অক্ষর পাশাপাশি নেওয়ার চেষ্টা করব, তাহলে আমার উচ্চারণগুলো খুব দ্রুত আসবে। এই হি 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 হি। হি। এখানে হি, এখানেও হি। হি। দুটা হি একসাথে হি 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 হি। হি। এখানে হি 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 এখানে হু হু হু। হাপেশ হু, হাপেশ হু। হু। এখানেও হা পেশ হু 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 হু। এভাবে আমরা কি করব? মশক করব। হা হি হু, হা হা হি হি হু হু, আ আ ই ই উ উ, হা হা হি হি হু হু, আ আ ই ই উ উ, হা হা হি হি হু হু। এবার কিছু সময় যদি আমি কি করব বলতে থাকি, মস্ক করি, আশা করি ইনশাল্লাহ এগুলা চলে আসবে। এরপরে যখন আমি বলবো, বানান করব, বানানের নিয়ম হলো ধরে ধরে বানান করা। ইনশাল্লাহ আমি আগামীকাল শব্দ দিব, শব্দ শুধু হরকতের দ্বারা যত শব্দ আসে এরকম কিছু শব্দ লিখবো। লেখার পরে আমি প্রশ্ন করব, জিজ্ঞাসা করব বানান কিভাবে করতে হয়। এভাবে আমরা বানানগুলো আমি করতে পারতেছি কিনা আমি নিজে নিজে প্র্যাকটিস করব। এবং আমি যে বলতেছি যে আমার ধরার পরে বলতেছি নাকি আগেই বলে বলতেছি, হা ধরলাম বলছি নাকি ধরার আগে হা বলে বললাম, না হা বইলেই জবর বলে বলছি নাকি না জবরে ধৈর্য পরে জবর বলছি। এই বিষয়গুলো খেয়াল রাখবো। বানান করার নিয়ম আমার কাছে যতটুকু মনে হয় যে বানান করব যখন, তখন অক্ষরগুলো ধরবো এবং চিহ্নগুলো ধরবো। তাহলে আজকে হরকত পড়া হলো, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। আর তাড়াতাড়ি কিভাবে? কোনটা তাড়াতাড়ি? হরকত তাড়াতাড়ি, উচ্চারণটা উচ্চারণটা তাড়াতাড়ি। কি উচ্চারণ হয়? আ উচ্চারণ হয়েছে, আলিফে যখন হরকত দিলাম, হামজার উপরে যখন হরকত দিলাম, তখন এটা কি হয়ে গেল? উচ্চারণটা হলো আ উচ্চারণ হয়েছে। এই উচ্চারণটা কি করতে হবে? তাড়াতাড়ি করতে হবে। আমরা ইনশাল্লাহ আগামীকাল এগুলা খেয়াল করব। হরকত এখন হলো শব্দ গঠন। শব্দ গঠন দ্রুত আমরা যখন করতে পারবো, এইভাবে পড়তে থাকবো, তখন দেখা যাবে যে আমি উচ্চারণ আমার ওই যে পড়াকালীন সময় তখন আমি তাড়াহুড়া করবো না, শব্দগুলো তাড়াহুড়া করার চেষ্টা করব না, বুঝে বোঝার চেষ্টা করবো যে আমার এই চিহ্ন দেওয়ার কারণে কি উচ্চারণ হয়েছে, হ্যাঁ জবর দেওয়ার কারণে কি উচ্চারণ, পেশ দেওয়ার কারণে কি উচ্চারণ হয়েছে, হ্যাঁ কোন অক্ষর আসছে, এই উচ্চারণগুলো খেয়াল করে পড়ার চেষ্টা করবো। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আচ্ছা, তো এইটাই যে যেমন আমরা হচ্ছে যেমন তুমি যেমন সায়েন্স নিয়ে পড়াশোনা, যারা পড়াশোনা করি, আমরা যখন একটা জিনিস বুঝি তখন সহজ হয় না একটা জিনিস হচ্ছে মুখস্থ করার, একটা জিনিস বোঝা। এই যে যেভাবে ভাঙায় ভাঙায় তোমার বোন এই চারটায় আমরা কতক্ষণ যাবত পড়লাম, কিন্তু দেখো তুমি কি এই চারটা আমরা যেভাবে পড়ছি তুমি যদি এইভাবে পড়ো, হুজুর যেভাবে বলছে তুমি যদি এইভাবে পড়ো, তাহলে বিশ্বাস করে আমি অবাক হচ্ছি, আমি নিজেই তো পড়ে আসছি, আমি কিন্তু মুখস্থ করে আসছি, ছোট্টকালে পড়াশোনা করে আসছিলাম, তারপরও হুজুরের পড়ানো দেখে আমার নিজের কাছে ভালো লাগছে না, এইভাবে হয়তো আমি নিজেও খেয়াল করে কখনো পড়ি নেই। বাট তো এই ব্যাপারগুলো তুমি খেয়াল করো, পড়া কতটুকু আগাইলে এটা মুখ্য না, ঠিক আছে?
তুমি ঠিকঠাক মতো যদি তুমি, আমি কি বলছি, কায়দার পরে আমরা ডিরেক্ট কোরআন শরীফ পড়তে পারবো। ঠিক আছে, তুমি যদি জাস্ট আমাদের সাথে লাস্ট পর্যন্ত থাকো, তাইলেই তুমি হচ্ছে কি করতে পারবা। বিশ্বাস করো, তুমি যদি অক্ষরগুলো ভালো চিনো, তুমি ঠিকই কোরআন শরীফ ভালোভাবে শুদ্ধভাবে পড়তে পারবা। ঠিক আছে, তো সবাই ভালো থাকবা, ইফতারের সময় হয়ে যাচ্ছে, সবাই আমাদের জন্য দোয়া করবা। আর অবশ্যই অবশ্যই দুনিয়াবি পড়ার পাশাপাশি অবশ্যই অবশ্যই কি করবো, আমরা আখিরাতের কথাও চিন্তা করবো, কোরআনটা সহিভাবে শিক্ষা করার চেষ্টা করবো। সবাই ভালো থাকবা, আসসালামু আলাইকুম। 5 থেকে আরো ফোন দিতেছে।